আজকে তোমাদের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ক্রাইমের ঘটনা তো অবশ্যই। ঘটনাটা মধ্যপ্রদেশের একটা ঘটনাটা ঘটেছিল 2025 সালে। ঘটনার শুরুটা হয়েছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একজন লোকো পাইলট বা একজন ট্রেন ড্রাইভার থাকতেন, রেলওয়ে কর্মচারী। তার 2 ছেলে 2 মেয়ে ছিল। তার বড় মেয়ের নাম হচ্ছে পূজা জাটভ। তার জন্য তিনি পাত্র খুঁজছিলেন। তিনি নিজের ডিপার্টমেন্টেরই একজন রমেশ নামের ছেলের সাথে নিজের মেয়ে পূজার বিয়ে ঠিক করেছিলেন। ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল। বিয়ের পর কিছুদিন পূজার সাথে পূজার হাজব্যান্ডের আন্ডারস্ট্যান্ডিংটা একদম ঠিকঠাক ছিল। দুজনে বেশ সুখে দিন কাটাচ্ছিল। বিয়েটা হয়েছিল 2014 সালে, কিন্তু 2018 আস্তে আস্তে রমেশ আর পূজার মধ্যে নানা রকম ঝামেলা বিবাদের সৃষ্টি হয়। দুজন দুজনের সাথে থাকতে একদম চাইছিল না, কিন্তু তাও তারা একসাথেই থাকছিল। তাদের দুজনের মধ্যে মতবিরোধের প্রথম যে কারণটা হচ্ছে যে পূজার খোলামেলা স্বভাব, সবার সাথে হেসে কথা বলা, সোশ্যাল মিডিয়াতে নাচের গানের ভিডিও ইত্যাদি পোস্ট করা, যে ব্যাপারগুলো একদম ভালো লাগছিল না তার হাজব্যান্ড রমেশের। রমেশ একটু শান্ত সাধারণ ভদ্র মানুষ। সে নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে দেখা পছন্দ করছিল না। স্ত্রীকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে সে নিজের ঘরে বন্ধ রাখতে চাইছিল, যেটা স্ত্রী চাইছিল না। দুজনের মধ্যে ঝামেলাটা খুব বেড়েছিল। এবার রমেশ চাইছিল পূজার থেকে ডিভোর্স নিতে, যেটা পূজা চাইছিল না। এবার কিন্তু রমেশ মদ খাওয়া শুরু করে। মদের সাথে সে বাড়ি এসে স্ত্রীকে মানে পূজাকে মারধর করাও শুরু করে। পূজার ভীষণ রাগ হয় রমেশের ওপরে। এবার পূজার মনে হয় যে যদি রমেশ না থাকে, রমেশ যদি মারা যায় তাহলে রমেশের চাকরিটাও পাওয়া যাবে, আর রমেশের অধীনতা স্বীকার করে তার কথায় কষ্টও পেতে হবে না। সেই জন্য সে সুপারি কিলার ঠিক করে। নিজের কাছে জমা টাকা থেকে সুপারি কিলারদেরকে টাকা দিয়ে নিজের হাজব্যান্ডকে মারানোর ব্যবস্থা করে। সত্যি সত্যি সেই সুপারি কিলাররা রমেশকে উদ্দেশ্য করে 3টে গুলিও চালায়। রমেশের কোমরে গুলি লাগে, তবে হসপিটালে সঠিক টাইমে পৌঁছে যাওয়ার জন্য রমেশ আবারও সুস্থ হয়ে ওঠে। কিন্তু রমেশের পুরোপুরি সন্দেহটা ছিল তার স্ত্রীর ওপরে। সে জানতো যে তার স্ত্রী ছাড়া এই মুহূর্তে তার কিন্তু আর কোনো শত্রু নেই। সেই জন্য সে ঠিক করেছিল যে স্ত্রীর ওপরে একটা কেস করবে, অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস। পূজার ওপর পূজার হাজব্যান্ড রমেশ কেস করেছিল, আর কেসের জন্য তাকে বারবার যখন ডেট পড়তো তখন কোর্টে যেতে হতো। সব সময় তার বাবা কোর্টে যেত মেয়ের সঙ্গে, কিন্তু বাবা এক সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে তার প্যারালাইসিস অ্যাটাক হয়েছিল, তো সে আর চলাফেরা করতে পারতো না। তখন মেয়েকে একাই নিজের কেসের জন্য যেতে হচ্ছিল কোর্টে। কোর্টে যাওয়া আসার সময় তার আলাপ হয়েছিল কল্যাণ বা লাখন নামের একজন ছেলের সাথে। লাখন বা কল্যাণ সে ছিল ঝাঁসি থেকে 70 কিলোমিটার দূরে কুম্হারিয়া নামের একটা গ্রাম, সেই গ্রামের একজন ছেলে। সে আনম্যারিড ছিল। তার খুব ভালো লেগে যায় পূজাকে। আসলেই পূজা ছিল খুব সুন্দরী একজন মেয়ে। পূজা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বানাতো। খুব কম সময়ের মধ্যেই পূজা খুব ফেমাস হয়েছিল। লোকজনেরা, বিশেষ করে এলাকার লোকজনেরা তাকে ডিজিটাল কুইন বলে ডাকত বা চিনত। সে দেখতে খুব ভালো ছিল। তার এই রূপ তার প্রতি প্রচুর মানুষজনকে আকর্ষিত করত। তার মধ্যে ওই লাখন বা কল্যাণ ছিল একজন। লাখন যেহেতু একজন অপরাধী টাইপের মানুষ, প্রায় 6টা মতো কেস চলছিল তার ওপর। সেই কেসের জন্য সেও যেত কোর্টে। পূজা
আর লাখানের দেখা সাক্ষাৎ হয়, দুজনের মধ্যে প্রেম শুরু হয়। যখন প্রেম শুরু হয়েছিল তখন রমেশের সাথে পূজার যে কেসটা ছিল সেটার মিটমাট করা হয় বসে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। লাখান কিছু টাকা দিয়েছিল রমেশকে, তবেই রমেশ নিজের স্ত্রীর বিরুদ্ধে যে কেসটা করেছিল, অ্যাটেম্পট টু মার্ডার কেস, সেটা সে তুলে নিয়েছিল। তারপর রমেশ একদম পূজার জীবন থেকে বেরিয়ে গেছিল, যেটা কিন্তু সে আগেও চাইছিল। এবার কিন্তু পূজার আর রমেশের রাস্তা আলাদা আলাদা হয়ে যায়। পূজা এদিকে লাখান বা কল্যাণের সাথে লিভ ইন রিলেশনে থাকতে শুরু করে। লাখান নিজের বাড়িতে বিয়ের কথা জানিয়েছিল। লাখানরা ছিল রাজপুত ফ্যামিলি, আর পূজা জাটপ অনেকটাই নিচু জাতি বলে সমাজ তাদেরকে মনে করে। লাখানের বাবা মা দাদা সবাই না বলে দেয় যে না, পূজা জাটপের সাথে বিয়ে করা যাবে না। লাখান তাদেরকে বেশি না বুঝিয়ে নিজে মন্দিরে বিয়ে করে পূজার সাথে থাকতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 25 মে 2019 কল্যাণ বা লাখান বা পূজার যে বর্তমান হাজব্যান্ড, তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা এত গুরুতর হয়, স্পটেই কল্যাণ মারা যায়। পূজা বিধবা হয়ে গেছিল। পূজা নিজের বোন কামিনীর সাথে থাকতে শুরু করে। বেশ কিছুদিন কামিনীর সাথে থাকে। পূজা আর কামিনী দুই বোন অনেক আলাপ আলোচনা করার পর তাদের যেটা মনে হয় সেই মতো তারা কাজ করে। পূজা চলে যায় সেই কুমারিয়া গ্রামে, তার যে হাজব্যান্ড মারা গেছিল তার বাড়িতে। সেখানে ছিল হাজব্যান্ডের মা সুশীলা, বয়স ছিল 60 বছর। হাজব্যান্ডের বাবা অজয় রাজপুত, বয়স ছিল 62 বছর। হাজব্যান্ডের বড় দাদা সন্তোষ, বড় দাদার স্ত্রী রাগিনী, তাদের একজন সন্তান, কন্যা সন্তান। ওই বাড়িতে দুই ছেলের মধ্যে সন্তোষ যে বড় ছেলে সে বেঁচে ছিল, আর কল্যাণ তো মারা গেছিল। কল্যাণের স্ত্রী পূজা নিজের শ্বশুরবাড়িতে যায় হাজব্যান্ড মারা যাওয়ার পরে। শাশুড়ির পায়ে মাথা রেখে সে কাঁদে। সে বলে যে আমি কোথায় যাব, আপনাদের ছেলে নেই, আমাকে বেসাহারা রেখে চলে গেছে, তো আপনাদের কাছে ছাড়া আমার অন্য কোনো থাকার জায়গা নেই। এই কথা শুনে দয়া হয়েছিল শাশুড়ি সুশীলা দেবীর। সুশীলা দেবী নিজের পুত্রবধূকে পুত্র মারা যাওয়ার পরে গ্রহণ করে নিয়েছিলেন, নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন। তারপর থেকেই পূজা লাখানের বাড়িতে থাকতে শুরু করে। বেশ কিছুটা সময় কাটলে পূজা আরও একটা ঘটনা ঘটিয়ে ফেলে। ঘটনাটা হচ্ছে পূজা সুন্দরী, সেটা আমি সব সময় বলেছি। পূজার যে ভাসুর সন্তোষ, সে কিন্তু ম্যারিড একজন ভদ্রলোক। এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও তার ইন্টারেস্ট, তার আকর্ষণ বাড়তে শুরু করে ছোট ভাইয়ের বিধবা স্ত্রী পূজার ওপর। ব্যাপারটা কিন্তু পূজা আটকানোর চেষ্টা করেনি। পূজাও সন্তোষকে উৎসাহিত করতে থাকে। দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলতে থাকে। যে ব্যাপারটা সন্তোষের স্ত্রী বুঝতে পারে, বারবার বিরোধিতা করে, বারবার তাকে বকে মেরে চুপ করিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির সব লোকজন জানতে পারে যে পূজা প্রেগনেন্ট হয়েছে। পূজার গর্ভে রয়েছে সন্তোষ বা পূজার ভাসুরের সন্তান। সবাই সব কিছু জানার পরেও পূজাকে কিচ্ছু বলে না। পূজা আর পূজার ভাসুরের মধ্যে সেই সম্পর্কগুলো এবার সবার চোখের সামনে আসে, কিন্তু কেউ কিচ্ছু বলে না, কেউ বিরোধিতা করে না। রাগিনী ছাড়া এই ব্যাপারটাকে সবাই মেনে নিয়েছিল। রাগিনী কিন্তু প্রতিনিয়ত এই ব্যাপারে ঝগড়া করতে থাকে। এক সময় সে বলে যে তাকে 8 বিঘা সম্পত্তি, ওই বাড়িতে মোট 16 বিঘা সম্পত্তি ছিল, তো সে বলে যদি আমাকে 8 বিঘা সম্পত্তি দিয়ে দেওয়া হয় আমি এই বাড়িতে আর থাকবো না,
এখানে আমার কোনো সম্মান নেই, আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে না, তো আমার এখানে থেকে কোনো লাভ নেই, আমি আমার নিজের সন্তানকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। এই ব্যাপারে পূজার যে শ্বশুর সে একদম রাজি নয়, রাগিনীর যে হাজব্যান্ড সন্তোষ সেও রাজি নয়। বারবার অনুরোধ করার পরও যখন রাগিনী দেখে যে কোনো লাভ হচ্ছে না, তাকে হয়তো টাকা দেওয়া হবে না, সে নিজের সন্তানকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেছিল। 1 মাস পরে শ্বশুর তাকে আনতে যায়। শ্বশুর বলে যে তোমার বাড়ি রয়েছে, তো তোমার যে সন্তান সে কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও নিজের মামা বাড়িতে এসে থাকবে, তো তোমরা চলো। এদিকে রাগিনীর যে বড় দাদা ছিল তার সাথে অজয় মানে শ্বশুরের খুব ঝগড়া হয়ে যায়। সে বলে যে আপনাদের বাড়িতে আপনাদের সবার চোখের সামনে আপনাদের ছেলে আপনাদের ছোট ছেলের বিধবা বউয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক চালাচ্ছে, শুধু তাই নয় তাদের সন্তান হতে চলেছে। আপনারা কেমন মা বাবা যে আপনারা শাসন করছেন না, আমার বোনের জন্য কিছু ভালোটাও ভাবছেন না। আমার বোন কি হিসাবে ওই বাড়িতে গিয়ে থাকবে, তার কি থাকার জায়গা নেই? আমরা চাই আপনি কিছু সম্পত্তি আমার বোনের নামে লিখে দিন, আমার বোন একা থাকবে, একা নিজের সন্তান মানুষ করবে। আর যদি আপনারা এই ব্যাপারটাতে রাজি না হন তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখে নেব, উপযুক্ত শাস্তি আমি আপনাদেরকে দেবই। এই কথা বলতে সন্তোষের বাবা অজয় রাজপুত রেগে যায়। বড় বৌমা রাগিনীর ওপর, তার দাদার ওপর রাগ করে সেখান থেকে উঠে তিনি বৌমাকে না নিয়ে চলে আসেন। আর হ্যাঁ, বৌমা কিন্তু যেতে চাইও নি, আর বৌমার বাড়ির লোকরা পাঠাতেও চায়নি। অজয় নিজের বাড়ি চলে এসেছিল। বড় বৌমা বাড়ি থেকে চলে যাওয়ার পর ছোট বৌমা পূজা জাটপ, যার সেই সময় 2025-এ বয়স 30 বছর, সে সবসময় বলেছে যে সে কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়াতে রিলস পোস্ট করত। এবার সব সময় তার রিলসগুলো তার সাথে তার ভাসুর আর তার নিজের সাথে যে ভাসুরের সন্তান, সেই 3 জনকে প্রচুর রিলসে দেখা যায়। রিলস তৈরি করে বিশাল মাপের এক ফ্যান ফলোয়িং লিস্ট তৈরি হয় তার। প্রচুর লোকজন পূজা জাটপের সুন্দর চেহারা, তার সাথে তার ভাসুরের বিভিন্ন রোম্যান্টিক রিলস, এগুলো দেখতে পছন্দ করত। সোশ্যাল মিডিয়াতে যারা তাকে দেখছিল সবাই ভাবত পূজা জাটপের হাজব্যান্ড তার ওই ভাসুর সন্তোষ রাজপুত। রিলস চলছিল, রিলস তৈরি হচ্ছিল, পোস্ট হচ্ছিল, পূজার বাড়ির কাজে তেমন একটা মন থাকতো না। বড় যা বাড়ি ছেড়ে রাগ করে বেরিয়ে চলে যাওয়ার পর পূজাকেও মাঝে মধ্যে কাজ দেওয়া হচ্ছিল বা তার মনে হচ্ছিল তার কাজ করা উচিত, কিন্তু তার একদম ইচ্ছা থাকতো না কাজ করতে। এদিকে পূজা নিজের শাশুড়ির সবথেকে ভালো বা সবথেকে প্রিয় পুত্রবধূ হয়ে যায়। মাঝে মধ্যেই কিন্তু পূজাকে তার শাশুড়ি সুশীলা দেবীর সাথেও বিভিন্ন ভিডিও তৈরি করে পোস্ট করতে দেখা যায়। এইভাবে সব ঠিকঠাক চলছিল, কিন্তু আগেই বলেছি পূজার যা বাপের বাড়ি চলে গেছিল, পূজার উপর অনেকটাই কাজের দায়িত্ব এসে পড়েছিল। পূজার মনে হয় সেও আর এখানে থাকবে না। পূজা নিজের শ্বশুরকে শাশুড়িকে জানায় যে সে এখানে আর থাকবে না, সে নিজের বাপের বাড়ি গোয়ালিয়রে গিয়ে থাকবে, ওখানেই নিজের বাচ্চাকে স্কুলে ভর্তি করবে। সে যখন চলে যাচ্ছিল, পূজার শ্বশুরমশাই অজয় রাজপুত তার হাতে 5,000 টাকা দিয়েছিলেন, বলেছিলেন যে ভালোভাবে সাবধানে বাপের বাড়ি চলে যেতে। এই যে ব্যবহার বড় বৌমা রাগিনীর সাথে বা এই যে ছোট বৌমার সাথে করা ব্যবহার, এই ব্যবহারগুলো দেখেই বড় বৌমা বুঝতে পারত যে এই ফ্যামিলিটা শ্বশুর শাশুড়ি বা ভাসুর সবাই বিশেষভাবে পূজাকে ভালোবাসে। সে বড় বৌমা হওয়া সত্ত্বেও তার প্রতি কোনো কর্তব্যও করে না, আর তাকে ভালো তো বাসেই না। বড় বৌমা নিজের বাপের বাড়ি চলে যাওয়ার পর পূজা জাটপ সেও কিন্তু 7 মাস পর নিজের বাপের বাড়িতে গিয়ে থাকা শুরু করে দেয়। 16 মে 2025-এ সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছিল, সেখানে থাকা শুরু করেছিল। 22 জুন 2025 পূজার মেয়ের জন্মদিন।
পূজা আর পূজার ভাসুর সন্তোষের যে মেয়ে ছিল তার জন্মদিন পালন করতে হবে বলে নিজের শ্বশুরমশাইকে আর নিজের ভাসুরকে ডেকেছিল। ভাসুরকে আরও একটা কথা বলেছিল, সেটা হচ্ছে সে সেকেন্ড টাইম আবার প্রেগনেন্ট হয়েছে, তবে সে বাচ্চাটাকে আর রাখতে চাইছে না, অ্যাবর্শন করাতে হবে। আর যেহেতু সন্তোষ ওই বাচ্চার বাবা, সেই জন্য সে সন্তোষকে নিজের বাড়িতে ডাকে। সন্তোষ আর সন্তোষের বাবা দুজন একসাথে 135 কিলোমিটার যাত্রা করে 23শে জুন সেই বৌমার বাড়িতে গিয়ে পৌঁছায়। 23 জুন রাত্রেবেলায় তাদের পার্টি চলতে থাকে। 24 তারিখ নেক্সট ডে শ্বশুর ভাসুর দুজনেই নিজেদের বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু তাদেরকে আবারও অনুরোধ করা হয়, থাকতে বলা হয়, তারা দুজনেই থেকে যায়। 25 জুন একদম সকালবেলায় ভদ্রলোক মানে শ্বশুরমশাই অজয় রাজপুত নিজের বাড়িতে কুমারিয়া গ্রামে এসে পৌঁছেছিলেন। কিন্তু সেই দিন তার বড় ছেলে সন্তোষ সে বাবার সাথে ফিরে আসেনি, কারণ সন্তোষকে পূজা যাটা বলেছিল যে অ্যাবর্শনের একটা ব্যাপার আছে, যার জন্য হাজবেন্ডের সাথে যাওয়া খুব দরকার, আমি আর তুমি একসাথে ডাক্তার দেখাতে যাব, এই কথা বলে সন্তোষকে সেদিন বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল। শ্বশুর অজয় রাজপুত বৌমার বাড়ি থেকে ফিরে এসে নিজের বাড়িতে দরজা খুলে ঢোকে, দরজাটা খোলাই ছিল। সে এসে নিজের চেয়ারে বসার পরে সে ওয়েট করছিল যে দরজা খোলার আওয়াজ পেয়ে তার স্ত্রী প্রত্যেক দিন যেমন এগিয়ে চলে আসে হয়তো চলে আসবে। 10-15 মিনিট কেটে গেলেও যখন সে বেরিয়ে আসেনি, ভদ্রলোক এবার উঠে তার স্ত্রীর যে বেডরুম সেখানে গেছিলেন। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেছিলেন যে তার হাত পা বাঁধা রয়েছে, একটা কাপড় তার মুখে গোঁজা রয়েছে, তার স্ত্রী আর বেঁচে নেই। তিনি চিৎকার করেছিলেন, আশেপাশের লোকজনরা এসে জড়ো হয়েছিল। তারপর পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ যখন তদন্ত করছিল, অজয় রাজপুতকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোনো শত্রু আছে কিনা, বা এই ঘটনা কে ঘটাতে পারে বলে আপনার মনে হয়। অজয় রাজপুত আলমারি চেক করে বলেছিলেন যে তার বাড়িতে 8 লাখ টাকার গয়না ছিল তার স্ত্রীর, সবসময় সেটা বাড়িতেই থাকতো, সেটা এখন হারিয়ে গেছে। তার মানে যারা এসেছিল তারা চুরি লুটপাট ইত্যাদি করার উদ্দেশ্যেই এসেছিল, সেগুলো সব তারা নিয়ে চলে গেছে। আর বাড়িতে 5-6 লাখ টাকা মতো ক্যাশ ছিল, সে টাকাটাও সেই আততায়ীরা নিয়ে চলে গেছে। ইতিমধ্যেই কিন্তু বড় ছেলে সন্তোষ সেও এসে পৌঁছেছিল। এবার সন্তোষ আর অজয় রাজপুত দুজনের জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদ বলতে তাদেরকে জানতে চাওয়া হচ্ছিল যে তাদের কোনো শত্রু রয়েছে কিনা, এই ঘটনা কে ঘটাতে পারে বলে তাদের মনে হচ্ছে। তারা দুজন, বিশেষ করে অজয় রাজপুত যে শ্বশুর, তিনি অনেকক্ষণ ভাবার পরে বলেছিলেন যে তার মনে হচ্ছে তার স্ত্রীর সাথে এই ঘটনা বা লুটপাটের এই ঘটনা ঘটিয়েছে তাদের বড় বৌমা রাগিনী আর তার বড় দাদা আকাশ। কারণ বড় দাদা আকাশ তাদেরকে বলেছিল যে বোনের সাথে এই যে অত্যাচার তারা করেছে তার বদলা একদিন সে অবশ্যই নেবে, আমাদেরকে একদম শান্তিতে বাঁচতে দেবে না। তার মানে সেই এই ঘটনা ঘটিয়ে থাকবে। এবার পুলিশ প্রথমেই ওই আকাশ আর রাগিনী দুই ভাই বোনের কল ডিটেল আর লোকেশান ইত্যাদি চেক করে। লোকেশান চেক করলে যেটা বোঝা যায়, আশেপাশের যে সাক্ষীদের কাছে তারা সেই সময় ছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদে যেটা বোঝা যায়, যখন এই ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু রাগিনী আর রাগিনীর দাদা আকাশ দুজনেই নিজেদের যে বাড়ি ওছরা নামের একটা জায়গা সেখানেই ছিল, তারা এদিকে এই এরিয়াতে আসেনি। আর তারা যে ওই এরিয়াতে ছিল সেটার বেশ কিছু প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়। অর্থাৎ পুলিশের যে সন্দেহ তালিকা ছিল সেখান থেকে অজয় রাজপুতের বড় বৌমা আর বড় বৌমার দাদা দুজনেই
বাইরে বেরিয়ে যায়। এবার পুলিশ অন্যভাবে তদন্ত শুরু করেছিল। তদন্ত বলতে প্রথম শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ, পাড়ার লোকজনেদের জিজ্ঞাসাবাদে একজন ভদ্রলোক যে ছিল অজয় রাজপুতের ছোট ভাইয়ের ছেলে, যার নাম সৌরভ রাজপুত, সে বলেছিল ওই বাড়িতে, যে বাড়িতে সুশীলা মারা গেছে, সেই বাড়িতে দুজন মানুষ, মুখটা বেশ ভালোভাবে ঢাকা ছিল, সকালবেলায় একজন মহিলা একজন পুরুষ এসেছিল ওই বাড়িতে। আসার পরে কিছুক্ষণ দাঁড়াবার পরে যখন তারা দেখেছিল যে বাড়িতে কেউ নেই, তারা ওই বাড়ির যে গোয়াল আছে সেই গোয়ালের কাছে গেছিল। গোয়ালের কাছে গিয়ে সুশীলা দেবীর দেখা পেয়েছিল। তারপর সুশীলা দেবীর সাথে গল্প করতে করতে সুশীলা দেবীর বাড়িতে এসে ঢুকেছিল। এই ব্যাপারটাতে এটাও বোঝা যাচ্ছে যে যে মহিলা আর যে ভদ্রলোক ছিল সকালবেলায় 5:30টার সময় যারা দেখা করতে এসছিল সুশীলা দেবীর সাথে, সুশীলা দেবী কিন্তু তাদেরকে চিনতেন, তবেই তিনি গোয়াল থেকে বেরিয়ে এই দুজনকে নিয়ে নিজের বাড়িতে এসেছিলেন। এবার বিভিন্ন রাস্তাঘাট ইত্যাদির সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যায় সত্যি 25 জুন সকালবেলায় 5টার সময় দুজন বাইকে করে ওই বাড়িতে এসেও ছিল, আর সকালবেলায় 6:30-এ চলেও গেছিল। হয়তো ওই যে দুজন বাইক আরোহী তারা এই ঘটনা সুশীলা দেবীর সাথে ঘটিয়েছিল বলে পুলিশের মনে হয়। সেই সৌরভ রাজপুত যে এই দুজন বাইক আরোহীকে ভোরবেলায় ওই বাড়িতে আসতে দেখেছিল, সে আরও একটা কথা পুলিশ টিমকে বলেছিল যে একটা আননোন নাম্বার থেকে সৌরভ রাজপুতকে কল করে নিজের শাশুড়ির ব্যাপারে খোঁজ নিচ্ছিল। শাশুড়ি মারা যাওয়ার পরে শাশুড়ির কি ঘটনা ঘটেছে সেগুলো শোনার পরে সে খোঁজ নিচ্ছিল, সমবেদনা জানাচ্ছিল। তবে আরও একটা ব্যাপারে সবার মনে একটু সন্দেহ এনেছিল, সেটা হচ্ছে ক্রিয়াকর্ম বা যে দাহ সৎকারের অনুষ্ঠান, সেখানে বৌমা পূজা জাটভ কিন্তু এসে পৌঁছায়নি। শাশুড়ির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। তার বিভিন্ন রিলসে মাঝে মধ্যেই তার শাশুড়িকেও দেখা যেত। শাশুড়ির অন্তিম সৎকারে এসেও শাশুড়ির প্রিয় বৌমা পৌঁছালো না। এবার পুলিশের সন্দেহ হয়েছিল, আর পুলিশের সন্দেহ অজয় রাজপুত মৃতা মহিলার হাজবেন্ডের ওপরেও হয়েছিল। অজয় রাজপুত, অজয়ের বড় ছেলে সন্তোষ রাজপুত আর পূজা জাটভ, সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর পূজাকে আর পূজার শ্বশুরকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় পূজা জাটভ নিজের শ্বশুরকে বলেছিল যে আপনি এই কাজ করেছেন আমি জানি, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকব। এই যে একটা কথা, যেটা পুলিশের সন্দেহটা পুরোপুরি অজয় রাজপুতের ওপর এনে দিয়েছিল এমনটা একদম মনে ভাববেন না। কারণ পুলিশের মনে হয়েছিল যে পূজা জাটভের সাথে কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক তার শ্বশুর মশাই অজয় রাজপুতের। অজয় রাজপুত কিন্তু সব সময় নিজের বৌমাকে প্রোটেক্ট করতে চাইছে, পুলিশের যাতে তার বৌমার ওপর সন্দেহ না হয় এমনটা করতে চাইছে। মাঝে মধ্যেই বৌমা যে কত ভালো সেটা বলতে চাইছে, তবে বৌমা পুরোপুরি দোষটা বা পুরোপুরি সন্দেহটা যাতে তার শ্বশুরের ওপর চলে যায়, সেই জন্য সে বলছে যে আপনি এই ব্যাপারটা করেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে আগে বলেননি কেন। পুলিশের এক্ষেত্রে মনে হয়েছিল যে শ্বশুরের ওপর সন্দেহটা পাঠানোর জন্য এইভাবে কথা বলছিল পূজা জাটভ। এবার সব বাদ দিয়ে পূজা জাটভের জিজ্ঞাসাবাদ শুরু হয়। কন্টিনিউয়াস পূজা জাটভের জিজ্ঞাসাবাদ চলে। এবার কিন্তু অন্যান্য সব অপরাধীর মতোই পূজাও সবটা বলতে রাজি হয়ে যায়। পূজা যে ব্যাপারগুলো বলেছিল সেটা হচ্ছে সে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু কেন? পূজা নিজের মেয়েকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে থাকছিল, তারপর তার ইচ্ছা হয় যে সেও যেমন বড় যা চলে গেছে
সেও নিজে গিয়ে সেই গোয়ালিয়র শহরে থাকবে। শহরে যাওয়ার আগে সে নিজের শ্বশুর মশাইকে বারবার বলেছিল যে 16 বিঘা সম্পত্তির মধ্যে 8 বিঘা সম্পত্তি আপনি আমাকে দিয়ে দিন, কারণ এই সম্পত্তি আমার হাজব্যান্ডের, সন্তোষের জিনিসপত্র আমার পাওয়া উচিত, সেই জন্য এক্ষুনি আমাকে দিয়ে দিন, তাহলে আমি আমার মেয়েকে ভালোভাবে মানুষ করব নিজের বাপের বাড়ির কাছে শহরে থেকে, শহরের ভালো স্কুলে পড়িয়ে। শ্বশুর একটু আধটু রাজি থাকলেও ভাসুর আর শাশুড়ি দুজন একদম রাজি ছিল না। ভাসুর রাজি না হওয়ার কারণ হচ্ছে যে ভাসুরের মনে হচ্ছিল স্ত্রী যেমন বাড়ি ছেড়ে চলে গেছে, তেমনই ছোট ভাইয়ের বউও যদি ছেড়ে চলে যায় তাহলে তার খুব প্রবলেম হয়ে যাবে। তাই জন্য সে চাইছিল যে না, পূজা জাটপ তাদের বাড়িতেই থাক, তার সাথে থাক, কারণ তার আর পূজার যে সম্পর্ক সেটা বাড়ির লোকজন একরকম মেনে নিয়েছিল। স্ত্রী তো বাড়ি ছেড়ে চলে গেছিল। শাশুড়ি চাইছিল না যে বৌমাকে এক্ষুনি টাকা নামে দেওয়া হোক। শাশুড়ি বলছিল যেহেতু আমরা এখনো মারা যায়নি, ছোট বৌমার উপরে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলার চেষ্টা করার একটা কেস চলছিল, যেটা তিনি শুনেছিলেন। তারপর থেকে তার মনে হতে শুরু হয়েছিল যে হয়তো তার ছোট ছেলেকে তার বৌমাই মেরে ফেলেছে, না হলে হঠাৎ করে এইভাবে তার সুস্থ ছেলে কিভাবে আচমকাই তাকে ছেড়ে চলে গেছে। তার পুরোপুরি সন্দেহটা নিজের বৌমা পূজার উপরে গিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত এটাও বোঝা যায় যে পূজা নিজের শাশুড়িকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল, যেহেতু তার শাশুড়ি তাকে কোনোভাবেই সম্পত্তিটা দিতে রাজি হচ্ছিল না। তাই পূজার মনে হয়েছিল তার শাশুড়ি তার রাস্তায় সবথেকে বড় বাধা, শাশুড়িকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার ডেট হিসাবে নিজের মেয়ের জন্মদিনের পরের ডেটটা ঠিক করে, তার কারণ যাতে এই অনুষ্ঠানে তার লিভ ইন পার্টনার তার ভাসুরকে আর তার নিজের শ্বশুরকে সেই দিন সে নিজের বাড়িতে ডাকতে চাইছিল। সেটাই সে করেছিল। বাড়িতে ডাকার একটাই কারণ, যাতে সেই সময় বাড়িটা খালি থাকে, শাশুড়ি একা থাকে। যেমন প্ল্যানিং করেছিল তেমনই কাজও হয়েছিল। এবার বলি, শাশুড়িকে মেরে ফেলার জন্য শাশুড়ির পরিচিত মানুষ, একজন মহিলা একজন পুরুষ গেছিল। তারা কে? তারা হচ্ছে পূজা জাটপের বোন কামিনী জাটপ আর তার বয়ফ্রেন্ড অনিল বর্মা। তাদের দুজনকে পূজা ব্যাপারটা বুঝিয়েছিল, তারা রাজি হয়ে গেছিল আর বলেছিল যাতে সেই দিন ওই মহিলা বাড়িতে একা থাকে, তার জন্য ব্যবস্থা করেছিল পূজা আর পূজার বোন কামিনী। দুজনে মিলে ঠিক করেছিল ওই বয়স্কা মহিলা যাতে বাড়িতে একাই থাকে, তাহলে বাকি দুজনকে ডেকে নিতে হবে। বাকি দুজনকে ডেকেও নিয়েছিল। তারপরের দিন রিকোয়েস্ট করে নিজেদের ওখানে থাকতে বাধ্যও করেছিল। ওখানে কিন্তু বিভিন্ন জায়গায় প্রমাণ তৈরি করেছিল যে সত্যিই জন্মদিনের পার্টি হয়েছিল। পার্টিতে পূজা জাটপ ছিল, সঙ্গে শ্বশুর ছিল, সঙ্গে ভাসুর ছিল, আরও আত্মীয়রা ছিল। পূজা জাটপ কিভাবে গিয়ে নিজের ছুরিকে মেরে ফেলবে, পরবর্তীকালে সবটা প্রমাণ হয়ে যায়। কামিনী, পূজা আর কামিনীর বয়ফ্রেন্ড অনিল বর্মা সবাই অ্যারেস্ট হয়ে বর্তমানে জেলেই আছে। তবে পরে পুলিশ টিম জানিয়েছিল যে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ টিমের মনে হয়েছিল যে পূজার সাথে যেমন ভাসুরের সম্পর্ক রয়েছে, পূজার ব্যাপারে একটা সফট কর্নার রয়েছে পূজার শ্বশুর অজয় রাজপুতের মনের মধ্যে। কোথাও না কোথাও লোকজনের এটাও মনে হয়েছে যে শ্বশুর মশাইয়ের সাথেও হয়তো পূজার কোনো অনৈতিক সম্পর্ক অবশ্যই রয়েছে, কারণ অনেক কিছু হয়ে যাওয়ার পরও পূজার শ্বশুর সাপোর্ট করছিল পূজাকে। আরও একটা সন্দেহের বিষয় পূজার উপরে, যেটা পূজার যে হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, অনেকের মনে হয়েছে, এমনকি এখন পূজার ভাসুর আর পূজার শ্বশুর তাদেরও মনে হয়েছে যে তাদের ছেলে কল্যাণ যে মারা গেছিল সেটাতেও হয়তো পূজার হাত ছিল। তদন্ত চলছে, বিচার চলছে, ধীরে ধীরে পুরো সত্যতাটা জানা যাবে। আপনাদের কি মতামত এই ঘটনাটার ব্যাপারে, ওই মহিলার ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন।